দেখা গেছে পার্বত্য চট্টগ্রামে ওই সময়ে যারা কর্ণফুলী গাঙে কাপ্তাই বাঁধের মাধ্যমে মানুষকে উদ্বাস্তু করার প্রতিবাদে তারা সাহিত্য রচনা করেছেন, তারা লেখালেখি করেছেন। হ্যাঁ, প্রত্যেকেরই এই বিষয়গুলো এসেছে। পরবর্তীতে যখন আপনারা দেখবেন যে এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমি জানি না এখানে হিরণ মিত্ররা আছে কিনা, হিরণ মিত্ররা একটি খুবই গুরুত্বপূর্ণ বই বের করেছে, চাকমা, খুবই দুঃখিত, চাকমা শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ। আমি চাকমা বলছি কিন্তু হিরণ মিত্ররা লিখেছেন চাংমা। আমার উচ্চারণগুলো খুবই বাঙালি উচ্চারণ এবং আপনারা ক্ষমা করবেন এই ধরনের আচরণের জন্য। রান্নাফুল নামে তারা একটি খুবই গুরুত্বপূর্ণ চাকমা শ্রেষ্ঠ কবিতা সংগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও প্রত্যেকটি পার্বত্য চট্টগ্রামের যে জায়গাগুলো আছে, তঞ্চঙ্গা কিংবা হচ্ছে যে আপনার অন্যান্য যে জনগোষ্ঠী আছে, শুধুমাত্র শেখ ফরিদ তার একটি বই আছে, বইটির নামই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাংখুয়া ভাষা ও সাহিত্য। এখানে উনি পাংখুয়াদের সাহিত্য বিষয়ে খুবই কম করে কিছু আলোচনা করেছেন। এছাড়া ব্রোদের নিয়ে ঠিক সাহিত্যের এরকম আলোচনাগুলো নেই। এছাড়া পার্বত্য চট্টগ্রামে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে যখন রাঙামাটি এস্থেটিক কাউন্সিল গঠিত হয়, আপনারা সবাই জানেন, যেটি বর্তমানে জোন এস্থেটিক কাউন্সিল হয়েছে, তারা একটি নাটকের চর্চা শুরু করেছিলেন এবং আমরা দেখেছি শিশির চাকমা এবং মৃত্তিকা চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বিষয়ে, তাদের অধিকার বিষয়ে শুধু বাংলা নয়, চাকমা ভাষায়ও প্রচুর নাটক রচনা করেছে। কই, আমরা তো একটি নাটকও আমাদের কোনো গণমাধ্যমে কখনো প্রচারিত হতে দেখিনি। আপনারা কি কেউ দেখেছেন যে আমাদের গণমাধ্যমে চাকমা, সাঁওতাল কিংবা মান্দি ভাষায় কোনো নাটক প্রচারিত হয়েছে? আপনারা কি কখনো দেখেছেন যে আমাদের দৈনিক পত্রিকার একটি সাহিত্য পাতা একটি দিন, বছরের একটি দিন শুধুমাত্র সাঁওতালি ভাষায় প্রকাশিত হয়েছে, শুধুমাত্র মান্দি কবিদের বা মান্দি লেখকদের মাধ্যমে প্রকাশিত হয়েছে? তারপরেও আমরা কিভাবে বলছি যে এগুলা জাতীয় সাহিত্যকে বহন করে? যদি একটি দেশ খুবই পার্শিয়াল ভাবে শুধু বাঙালিদের লেখার মাধ্যমে, বাঙালিদের নাটকের মাধ্যমে বাঙালিদের সাহিত্য প্রচার করে, তাহলে সেটিকে কখনোই আমরা জাতীয় সাহিত্য বলতে পারি না। কারণ জাতীয় সাহিত্য একটি রাষ্ট্রের সকল জনগণের সম্মিলিত সাহিত্য। এখানে একজন মা যিনি তার বাচ্চাকে ঘুম পাড়ানি গান, মানে যিনি তার বাচ্চা যখন ঘুমায় ঘুম পাড়ানি গান করেন, এই মায়ের এই ঘুম পাড়ানি গানটি আমাদের জাতীয় সাহিত্যের অংশ। ঠিক যেমন হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের কবিতা যেমন আমাদের জাতীয় সাহিত্যের অংশ, ঠিক এরকম একজন মায়ের ঘুম পাড়ানি গানও আমাদের জাতীয় সাহিত্যের অংশ। ঠিক এভাবে যখন আমি উত্তরবঙ্গ এবং বরেন্দ্র জনপদ নিয়ে কথা বলছি, মানে এখানে লিখেছিলাম, এখানে গণেশ দা আছেন, খুবই বিখ্যাত লোক, তো সেইখানে যে জিনিসটা আসলে দেখতে পাই, শুধুমাত্র বরেন্দ্র এবং উত্তরবঙ্গ জনপদ নিয়ে যে কবিতাগুলো আছে, অবিস্মরণীয় ভাবে ওই বিষয়গুলো আমাকে অনেক বেশি টেনেছে। এই কারণে, কারণ তারা সরাসরি একটি বিদ্রোহের কথা বলছেন, একটি আক্ষেপের ভেতর দিয়ে একটি প্রতিবাদের কথা বলছেন। তারা বলছেন, ধীরে ধীরে বসত ভিটা গাছপালা সবই শেষ হয়ে গেল, আমি এখন নিজ দেশে পরবাসীর মতো। ওরা এখন আমাকে বলছে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো তুমি। এটি আমি রবীন্দ্রনাথ সরেনের একটি কবিতা পড়েছি। কবিতাটির নাম ছিল বরেন্দ্র ভূমিতেই জন্ম নিয়েছি আমি চুনু মাঝি। এটি রাজশাহী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের রাজবংশী ওরাও কিংবা মুন্ডা মাহাতোদের আলোচনা, মানে সাহিত্য আলোচনা গুলা খুব বেশি হয়নি, যদিও ওরাওদের একটি বই আছে তাদের নিয়ে, যে ওরাও জাতির সাহিত্য এবং লোক সংস্কৃতি ও সাহিত্য, এই বিষয়টি বই আছে। তো আপনারা সবাই জানেন যে এই বিষয়গুলো বিশেষত উত্তরবঙ্গে যে আমাদের আদিবাসী জনগণ বসবাস করেন কিংবা চা বাগানে, তাদের নিয়ে মহাশ্বেতা দেবীর অনেক বই আছে, অনেক উপন্যাস আছে। এবং আপনারা বিরসা মুন্ডা পড়েছেন হয়তো, বা বিরসা কাপুর অরণ্যের অধিকার পড়েছেন, এরকম অনেক বিষয় আছে। তো এইখানে আমি স্পেসিফিক ভাবে যেটি উল্লেখ করতে চাই যে সমুদ্র উপকূলীয় অঞ্চল, যে রাখাইনদের কথা, যেটি বারে বারে আরো বেশি প্রান্তিক হয়ে যাচ্ছে।
আমরা তো কিছুটা জানি যে বাংলাদেশের চাকমা, সাঁওতাল বা মান্দিরা বা মণিপুরীরা সাহিত্য চর্চা করেন, কিন্তু আমাদের রাখাইনরা যে সাহিত্য চর্চা করেন সেটি কিন্তু আমরা ওইভাবে বুঝতে পারি না। কিন্তু আপনারা বিস্মিত হবেন, এটি আসলে অবশ্যই আপনারা জানেন, কিন্তু এটি জানার জন্য যে এই রাখাইনরা শিলালিপি, স্মৃতিস্তম্ভ, পুঁথি এবং গুহা দেয়ালে অনেক কিছু লিখে রেখেছেন, এবং সেটি হচ্ছে খ্রিস্টীয় ৪র্থ শতকের আগে ব্রাহ্মী লিপিতে। চিন্তাই করা যায় না যে এই রাখাইনদের সাহিত্য চর্চা এমন সময় শুরু হয়েছিল, সেটি গুহার দেয়ালে। এবং আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানাই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা বিস্মিত হবেন, ত্রিপুরা রাজা, এটিকে ত্রিপুরা, জাতিতে ত্রিপুরা, তাদের ভাষা কক্সবড়, কিন্তু ত্রিপুরা রাজা তার রাজ দরবারে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন শুধু বাংলা ভাষার প্রসারের জন্য। এবং সেই সময়ে ত্রিপুরা রাজ্য থেকে বাংলা ভাষায় পুস্তক প্রকাশিত হয়েছিল। আমি এই ধরনের অবিস্মরণীয় অবদান বাংলা ভাষা ও সাহিত্যের জন্য অন্য আরেকটি জাতির, একটি ত্রিপুরা জাতির এই অসামান্য অবদান, যা বাংলাদেশ কি ভয়ঙ্করভাবে ভুলে গেছে, যে এই যে আমি বাংলাতে কথা বলছি এর জন্য ত্রিপুরাদের অবদান আছে। কারণ ত্রিপুরা রাজ দরবারে বাংলা ভাষা বিকাশের জন্য চেষ্টা করা হয়েছিল, ত্রিপুরা রাজা নিজে বাংলা ভাষা বিকাশের জন্য চেষ্টা করেছিলেন। আজ আর আমরা বর্তমানে বাংলাদেশে সেই ত্রিপুরাদের ককবরক ভাষাকে গলা টিপে হত্যা করছি, ত্রিপুরাদের সাহিত্যকে জাতীয় সাহিত্যের অংশ করছি না। এই ধারাবাহিকতায় আমরা যখন বৃহত্তর ময়মনসিংহ, মধুপুর এবং ভাওয়ালের গড়ের কথা দেখি, তাদের সাহিত্য চর্চা বিশেষত মান্দি, কোচ, হাজং, বানাই, জারু, হদি রাজবংশী, লেঙ্গাম জনগোষ্ঠীর কথা দেখি, তখন কিন্তু আমরা খুবই বিস্মিত হই। এবং আরেকটি কারণে বিস্মিত হই, নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরিতে 1977 সনে প্রতিষ্ঠিত হয়েছিল উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি, যার নামের বিরুদ্ধে তখন থেকে একটি দীর্ঘ আন্দোলন ছিল। খুবই সম্প্রতি এটির নাম বদলে হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। এই একাডেমিটি সৃষ্টির প্রথম থেকেই জানিরা নামে একটি পত্রিকা বের করেছে, আপনারা সবাই দেখেছেন। জানিরা মান্দি ভাষায়, মান্দিদের আচিক ভাষায় জানিরা মানে হচ্ছে আয়না। তারা বলতে চাচ্ছেন আদিবাসী সমাজের দর্পণ, মানে আয়না হচ্ছে এই জানিরা। কিন্তু এখন পর্যন্ত এই জানিরাতে যা প্রকাশিত হয়েছে, আমি সবকিছুর কথা বলছি না, কিন্তু অনেক কিছু প্রকাশিত হয়েছে যা সেই আদিবাসী জনগণের সমাজের সাথে খুবই বেমানান এবং সেই সমাজের আসলে বিরোধিতা করে, তার যাপিত জীবনকেই বিরোধিতা করে। এবং ঠিক যেভাবে আমাদের পাঠ্যপুস্তকে আদিবাসীরা সাপ, ব্যাঙ, পিঁপড়া খায় এগুলা লেখা থাকে, ঠিক যেভাবে ইউএনডিপি কালচারাল ফেস্টিভ্যাল করে, ঠিক সেরকম এইসব পত্রিকা, রাষ্ট্রের পত্রিকাতেও আদিবাসীদের এমন কিছু সাহিত্যের কথা লেখা আছে, এমন কিছু জিনিসের কথা লেখা আছে যার সাথে আদিবাসী জনগণের হয়তোবা ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এখানে আমি একটি জিনিস উল্লেখ করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনার আমার খুবই প্রিয় কবি জেমস জর্নেস চিরান, তিনি একটি আজিয়া, তিনি এটি সংগ্রহ করেছেন। তিনি এই আজিয়াটিতে ইয়ার আংনি ককাসিলাম, আমি যেহেতু আমি বাংলাটি বলছি, এটিতে বলা হচ্ছে যে এই তোমার টিকলিমা, এই তোমার পায়ের ঝুমুর অগরানি, তোমাকে পরাবো লক্ষ্মী সোনা, ঘরেতে ফিরিয়া তুমি আসো। আপনারা কি আমার মায়ের সুনান্য লোক হারিয়ে গেছে কবে এটি পড়েছেন? এই কবিতার অনেক 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 বছর আগে এটি লেখা হয়েছে। এর যে ইনার যে সেন্স, এর যে আসলে ভেতরকার যে আসলে শক্তি, এবং এটি যা বলতে চাইছে এটির মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বলছি না এটি থেকে আসলে ওটি কপি করা হয়েছে বা কিছু, আমি শুধুমাত্র বলতে চাইছি আমরা কবিতা বলতে শুধুমাত্র নোলক কবিতাকেই বুঝি। আমরা কখনোই এই মান্দিদের এই যে একটি আজিয়া, সেটিকে আমাদের জাতীয় সাহিত্যের কোনো অংশ করে কোথাও আসলে আলোচনাতে আসলে আনিনি, কোথাও আলোচনাতে আনি না। এটি আমাদের একটি বড় অপরাধ, এটি একটি সাহিত্যিক একটি অপরাধ। হাজংদের অনেক বিষয় আছে এখানে, আমি দেখেছি এখানে সোহেল আছে, সোহেল হাজং, তারা অনেক কাজ করছেন। হাজংদের অনেক গান আছে, টেংলা, গাহেন, এবং আপনারা বিস্মিতভাবে কল্পনাও করতে পারবেন না, যখন হাজংরা হাতি বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন করছেন, রাজার বিরুদ্ধে, যে রাজা বলে যে হাতি ধরে দেওয়ার জন্য, কিন্তু হাজংরা বলে না, বনের হাতি ধরবো না।
হাজং মান্দিরা যখন হাতিখেদা বিরোধী আন্দোলন করছেন, ওই আন্দোলনের কথাগুলো এখানে রাশিমণি হাজং এর কথা বলেছেন বাঁধনদা, খুবই গুরুত্বপূর্ণ। সেই আন্দোলনের কথা, টঙ্ক প্রথা বিরোধী আন্দোলনের কথা তারা গানে গানে বলেছেন, তারা কবিতার মাধ্যমে বলেছেন, যেটি আমরা এখনো পর্যন্ত আমাদের জাতীয় সাহিত্যের অংশ করতে পারিনি। তারপর আমরা চলে আসছি বৃহত্তর সিলেট ও হাওড় অঞ্চলে। আমি খুবই সংক্ষেপে বলছি। তো বৃহত্তর সিলেট অঞ্চলে এখানে খুবই দুঃখজনক ভাবে আপনারা দেখবেন যে